ত্রিপুরার এমন একটি বই আছে যেটাকে কেউ বলে সত্যিকারের ইতিহাস, আবার কেউ বলে কিংবদন্তি তথা গল্প। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শত শত বছর ধরে এই বইয়ের মধ্যে লুকিয়ে আছে ত্রিপুরা রাজ্যের রাজাদের ইতিহাস, যেটি বিভিন্ন সময়ে বিভিন্ন লহরে এবং বিভিন্ন লেখকদের দ্বারা লিখিত এবং সম্পাদিত হয়েছে। তাহলে অবশ্যই বলতে হয় বইটার নাম হচ্ছে রাজমালা। ত্রিপুরার রাজ্যের রাজাদের একমাত্র ইতিহাসের উৎস হচ্ছে রাজমালা। রাজমালা কথার অর্থ রাজাদের মালা, অর্থাৎ এটা কোনো একজন রাজার ইতিহাস নয়, একের পর এক রাজাদের ইতিহাসকে মালার মতো গেঁথে তৈরি করা হয় এক ঐতিহাসিক গ্রন্থ, যাকে বলা হয় রাজমালা। ত্রিপুরার ইতিহাস সম্পর্কিত ঐতিহাসিক গ্রন্থগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ত্রিপুরার রাজমালা। তাহলে এই ত্রিপুরার রাজমালার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনার মধ্যে থাকবে রাজমালার কয়টি লহর রয়েছে, প্রত্যেকটা লহর কার কার সময় লিখিত হয়েছে, আর আরেকটা বিষয় হচ্ছে রাজমালা কতটুকু ইতিহাস নির্ভর, রাজমালার কতটুকু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে রাজমালার আলোচনা, সমালোচনা, মূল্যায়ন আজকে এই ভিডিওর মাধ্যমে করব। অতএব ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। ত্রিপুরার রাজমালা নিয়ে ইতিপূর্বে আর কোথাও মনে হয় না এমন ঐতিহাসিক আলোচনা আপনারা পাবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। সবাইকে নমস্কার। ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে রাজমালা। পণ্ডিত কালীপ্রসন্ন সেনের মতে রাজমালার 6টি খণ্ড রয়েছে। 6টি খণ্ডে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজাদের আমলে রাজমালা বাংলা ভাষায় পয়ার ছন্দে লিখিত হয়েছে। তাহলে এবার দেখব আমরা প্রত্যেকটা খণ্ড কোন কোন সময়ে রচনা করা হয়েছে। প্রথম খণ্ড পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে। ধর্মমাণিক্যের রাজত্বকালে রাজচন্তাই বা রাজপুরোহিত দুর্লভেন্দ্র এবং পণ্ডিত শুক্রেশ্বর ও বানেশ্বর নামে দুজন ব্রাহ্মণ পণ্ডিতদের দ্বারা এটি রচিত হয়েছে। এটা ছিল রাজমালার প্রথম লহর বা প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড ষোড়শ শতাব্দীর শেষ দিকে অমর মাণিক্যের রাজত্বকালে সেনাপতি রণচতুর নারায়ণের সহায়তায় এটি রচিত হয়। তৃতীয় খণ্ড সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে গোবিন্দ মাণিক্যের রাজত্বকালে কোনো এক মন্ত্রীর দ্বারা এটি রচিত হয়। চতুর্থ খণ্ড রচিত হয় জয়দেব উজিরের সহায়তায় বিশ্বাস নারায়ণের দ্বারা অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কৃষ্ণ মাণিক্যের সময়। কাশীচন্দ্র মাণিক্যের সময় 1826 থেকে 29 খ্রিস্টাব্দে রচিত হয় রাজমালার পঞ্চম খণ্ড। এটি দুর্গামণি উজির দ্বারা রচিত হয়। কৃষ্ণকিশোর মাণিক্যের রাজত্বকালে 1829 থেকে 49 খ্রিস্টাব্দে দুর্গামণি উজির পুনরায় ষষ্ঠ খণ্ডটি রচনা করেন। তিনি সমগ্র রাজমালাকে পরিবর্তিত ও সংশোধিত করে রচনা করেছিলেন এই ষষ্ঠ খণ্ডটি। এবার আসছি পরবর্তী সংস্করণ এবং বিভিন্ন সময়ে রাজমালার সম্পাদনা হয়েছে। রাধাকিশোর মাণিক্যের রাজত্বকাল আমরা সবাই জানি। 1897 থেকে 1909 সাল পর্যন্ত রাধাকিশোর মাণিক্য শাসন করেছেন। তার শাসনকালে চন্দ্রোদয় বিদ্যা বিনোদ বাংলায় 6 খণ্ড রাজমালা রচনা করেন। কালীপ্রসন্ন সেন দুর্গামণি উজিরের 6 খণ্ড রাজমালা 4 খণ্ডকে সম্পাদনা করে শ্রী রাজমালা নাম দিয়ে একটি গ্রন্থ রচনা করেন। দুর্গামণি উজিরের সম্পাদিত রাজমালার পূর্বের রামনারায়ণ দেব সম্পাদিত একটি সংক্ষিপ্ত বাংলা রাজমালাও ত্রিপুরায় পাওয়া গেছে। রাজরত্নাকর ও প্রাচীন রাজমালা এই প্রসঙ্গে উল্লেখ করতে হয়। মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার শাসনকালে কবিগুরু রবীন্দ্রনাথকে লেখা একটি পত্র থেকে জানা যায় যে রাজরত্নাকর নামে ত্রিপুরার রাজবংশের একটি ধারাবাহিক সংস্কৃত ইতিহাস
ধর্মমাণিক্যের রাজত্বের সময় থেকে সংকলিত হতে আরম্ভ করেছিল। উক্ত রাজরত্নাকরের আরেকটি প্রাচীন সংস্কৃত ভাষায় লিখিত রাজমালার উল্লেখ আছে, কিন্তু সেই প্রাচীন রাজমালা এখন আর কোথাও পাওয়া যায় না। ধর্মমাণিক্যের আমলে রচিত প্রাচীন সংস্কৃত ও বাংলায় রাজমালার পুঁথি থেকে আমরা ত্রিপুরার রাজত্বের পৌরাণিক অনেক ঘটনাগুলি আমরা জানতে পারি, কিন্তু এটি কেউ দেখেছে কিনা এবং এর কি অস্তিত্ব রয়েছে সেটা কেউ জানে না। অনেক ঐতিহাসিক এবং বিশেষজ্ঞ রাজমালা সম্পর্কে মূল্যায়ন করেছেন। রেভারেন্ড জেমস লং রাজমালার প্রশংসা করে বলেছেন যে রাজমালা চৈতন্য চরিতামৃতের এবং কৃত্তিবাসের রামায়ণের পূর্বে লেখা ত্রিপুরার রাজ পরিবারের যথার্থ ইতিহাস। তবে এর থেকে ইতিহাস সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। ডক্টর দীনেশচন্দ্র সেন রাজমালাকে কলহনের রাজতরঙ্গিনীর চাইতেও অধিক বিশ্বাসযোগ্য বলে মন্তব্য করেছেন। এবার আসছি আধুনিক ঐতিহাসিকগণ রাজমালা সম্পর্কে কি সমালোচনা করেছেন। আধুনিক ঐতিহাসিকদের অনেকেই অবশ্য রাজমালার প্রাচীনত্ব ও ঐতিহাসিক যথার্থতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। ডক্টর দীনেশচন্দ্র সরকারের মতে রাজমালা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগের পর, অর্থাৎ সম্ভবত ঊনবিংশ শতাব্দীতে রচিত হয়েছিল। রচয়িতার সমসাময়িক কালের জন্য গুরুত্ব থাকলেও তার পূর্বের ঘটনাবলীর প্রধানত কিংবদন্তি ও কল্পনার উপর আশ্রয় করে এটি রচিত হয়েছে। প্রকৃতপক্ষে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত রাজমালার বিশ্বাসযোগ্যতা এবং ঐতিহাসিক গুরুত্ব অন্যান্য সোর্স থেকে বা উপাদান থেকে আমাদের যাচাই করে নিতে হবে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পঞ্চদশ শতাব্দীর পূর্বের ইতিহাস সম্পর্কে রাজমালার বিশেষ ঐতিহাসিক মূল্য নেই। তাছাড়া রাজমালা প্রধানত ত্রিপুরার রাজাদের কীর্তিকলাপের ইতিহাস বর্ণিত রয়েছে। ত্রিপুরার জনসাধারণের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে কোনো রেখাপাত করা হয়নি। অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে এই ক্ষেত্রে কৈলাসচন্দ্র সিংহ প্রণীত আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে রাজমালা লেখা হয়েছে সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1896 খ্রিস্টাব্দে যে ত্রিপুরার ইতিহাস লিখেছেন তিনি ছিলেন কৈলাসচন্দ্র সিংহ। তা গদ্যাকারে প্রথম বাংলা ভাষায় তিনি রাজমালা লিপিবদ্ধ করেন। এই পুস্তকটির নামও তিনি দিয়েছিলেন রাজমালা। দ্বিজবঙ্গচন্দ্রের ত্রিপুর বংশাবলিতে ত্রিপুরার রাজাদের বংশ তালিকা দেওয়া রয়েছে। এই তথ্যটি কিন্তু আমরা কৈলাসচন্দ্র সিংহের রাজমালার বিভিন্ন তথ্যের সঙ্গে সামঞ্জস্য পেয়ে থাকে। তাহলে ত্রিপুরার রাজমালা অবশ্যই ত্রিপুরার রাজাদের ইতিহাসের একটা অনেক বড় সূত্র বা অনেক বড় সোর্স আমরা বলতে পারি, কিন্তু এইখান থেকে ইতিহাসকে উদ্ধার করতে গেলে আমাদের অবশ্যই যথেষ্ট সতর্কতার অবলম্বন করতে হবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।